গল্প বলি এসো। আজ হুমায়ূন আহমেদের লেখা হিমু সমগ্র প্রথম খণ্ডের মধ্যে থেকে ময়ূরাক্ষী গল্পটির শেষ পর্ব পাঠ করে শোনাবো। আমার গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনতে থাকো গল্প পাঠ। বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে নতুন গল্প আপলোড করলে সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করি। ময়ূরাক্ষী শেষ পর্ব। আমি টেলিফোন রেখে ফুফার খোঁজে গেলাম। তিনি ছাদে। হুইস্কির বোতল খোলা হয়েছে, বরফের পাত্র, ঠান্ডা পানি, প্লেটে ভিনিগার মেশানো চিনেবাদাম। আমাকে দেখেই তিনি খুশি খুশি গলায় বললেন, বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি। ফুপু রাগ করবেন না? না, তাকে বলেছি আজ সে কোনো কিছুতেই রাগ করবে না। বমি করে যদি সারা ঘর ভাসিয়ে দেই তবু রাগ করবে না। তুমি বসো হিমু, আরাম করে বসো। সম্পর্ক মিশ খাচ্ছে না। মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম। আপনি কপেক খেয়েছেন? আরে না, মাত্র তো শুরু। আমি 9টা পর্যন্ত পারি, আমার কিছুই হয় না। ওই দিন বলেছিলেন 6টা। বলেছিলাম? বলে থাকলে ভুল বলেছি। 9টা হচ্ছে আমার লিমিট। 9, NINE, 9। আর খাবেন না ফুফা? ফুফা গ্লাসে নতুন করে ঢালতে ঢালতে বললেন, খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। তুমি মানুষটা খারাপ না, পাগলা ভাব আছে, তবে ভালো। তোমার বাবা পাগলা ছিল, তবে ভালো ছিল না। ভালো ছিল না বলছেন কেন? দেখেছি তো, ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে। উন্মাদ ছিল। ফুফা, আপনি কিন্তু বড় দ্রুত খাচ্ছেন। শুনেছি দ্রুত খাওয়া খারাপ। ফুফা গম্ভীর গলায় বললেন, 9 হচ্ছে আমার লিমিট। 9 এর আগে স্টপ করে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উন্মাদ। এটা হচ্ছে আমার ধারণা। তুমি আবার রাগ করছো না তো? না, ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উন্মাদের মাথাতেই শুধু আসে, বুঝলে? আরে বাবা, মানুষ কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা থাকে। কে ঠিক করে রাখেন? ঈশ্বর? প্রকৃতিও বলতে পারো। 46 ক্রোমোজোমে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে। সে কেমন হবে, কি হবে, সব কিন্তু প্রিডিটারমিন্ড। জিন সব নিয়ন্ত্রণ করছে। ফুফা, আর নেবেন না। আরে, এখনই বন্ধ করব কি? নেশাটা মাত্র ধরেছে। তুমি মানুষ খারাপ না। আই লাইক ইউ। তুমি পাগল ঠিকই, তবে ভালো পাগল। তোমার বাবা ছিল খারাপ ধরনের পাগল। বাবা সম্পর্কে কথাবার্তা থাক। ফুফা নিচু গলায় বললেন, কাউকে যদি না বলো তাহলে তোমার বাবা সম্পর্কে আমার একটি ধারণার কথা বলতে পারি। আমি আর কাউকে বলিনি, শুধু তোমাকেই বলছি। বাদ দিন, কিছু বলতে হবে না। জাস্ট আমার একটা ধারণা, ভুলও হতে পারে। আমার বেশিরভাগ ধারণাই ভুল প্রমাণিত হয়। আমার বোধহয় আর খাওয়া উচিত হবে না। শুধু লাস্ট ওয়ান হয়ে যাক। ওয়ান ফর দি রোড, হিমু। জি, তোমার যদি ইচ্ছা করে খানিকটা খেয়ে দেখতে পারো। উল্টো দিকে ফিরে খেয়ে ফেলো। আমি কিছুই মনে করব না। আমার মধ্যে কোনো প্রিজুডিস নেই। তুমি হচ্ছ বন্ধুর মতো। আমি খাবো না। আপনিও বন্ধ করুন। 9টা কি হয়ে গেছে? হ্যাঁ, 10-এ শেষ করা যাক। জোড় সংখ্যা। তারপর তোমার বাবা সম্পর্কে কি যেন বলছিলাম? কিছু বলছিলেন না। বলছিলাম, মনে পড়েছে। আমার কি ধারণা জানো? আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছিল। আমি সহজ গলায় বললাম, এইরকম ধারণা হবার কারণ কি? যখন তোমার বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো তখন সে অনেক কথাই বলল, কিন্তু দেখা গেল নিজের স্ত্রী সম্পর্কে কিছু বলছে না। সে কিভাবে মারা গেছে,
জিজ্ঞেস করেছিলাম। প্রশ্ন শুনে রেগে গিয়ে বলেছিল, অন্য 10টা মানুষ যেভাবে মারা যায় সেইভাবেই মারা গিয়েছিল। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এটা শুনেই আপনি ধরে নিলেন বাবা মাকে খুন করেছেন? হ্যাঁ, অবশ্যই আমার অনুমান ভুলও হতে পারে। আমার অধিকাংশ অনুমানই ভুল হয়। আমি চুপ করে বসে রইলাম। ফুফার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয়। এটা সত্যি। আমি এটা জানি। আমি ছাড়াও অন্য কেউ এটা অনুমান করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। ফুফা মদের ঘুরে ঝিম মেরে বসে আছেন। আমি আকাশের তারা দেখছি। হিমু, জি, তোমার বন্ধুকে কাল নিয়ে এসো, চাকরি দিয়ে দেব। আচ্ছা, বড় ঘুম পাচ্ছে, এখানেই শুয়ে পড়ি, কেমন? শুয়ে পড়ুন। ফুফা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম। অনেক অনেক দিন আগে বাবা আমাকে ছাদে এনে আকাশের তারা দেখিয়ে বলেছিলেন, যখনই সময় পাবি ছাদে এসে আকাশের তারার দিকে তাকাবি, এতে মন বড় হবে। মনটাকে বড় করতে হবে। ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে। বুঝলি? বুঝে থাকলে বল। হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। বাবা হৃষ্ট গলায় বললেন, তোর ওপর আমার অনেক আশা, অনেক আশা নিয়ে তোকে বড় করছি। তোর মা বেঁচে না থাকায় খুব সুবিধা হয়েছে। ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করত। আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই করতে দিত না। পদে পদে বাধা দিত। দিত কিনা বল? হ্যাঁ, দিত। তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ। বাবা হঠাৎ নিচু করে বললেন, তোর মা যে নেই এর জন্যে আমার উপর কোনো রাগ নেই তো? তোমার ওপর রাগ হবে কেন? বাবা অপ্রস্তুতের হাসি হাসলেন। সেই হাসি আমার বুকে বিঁধল। চট করে মনে পড়ল, অনেক অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন। আমি শান্ত স্বরে বললাম, মা কিভাবে মারা গিয়েছিলেন বাবা? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, তোকেই খুঁজে বের করতে হবে। শুধু হৃদয় বড় হলেই হবে না, তোকে বুদ্ধিমানও হতে হবে। তোর জ্ঞান এবং বুদ্ধি হবে প্রেরিত পুরুষদের মতো। শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যা করেছি তোর জন্যেই করেছি। আচ্ছা আয়, এখন তোকে আকাশের তারাদের নাম শেখায়। একবার কালপুরুষের নাম বলেছিলাম না? বল দেখি কোনটা কালপুরুষ? এত দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি বল, খুব তাড়াতাড়ি, কুইক। আমি ছাদ থেকে নিচে নামলাম। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময়ই তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন, হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, আমাদের কথাবার্তা তখন কেমন হতো? মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম। দৃশ্যটা এরকম, বিশাল বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি শীর্ণকায়, কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে। তার গায়ে সাদা চাদর, সেই চাদরে তার মাথা ঢাকা। ছায়াময় বৃক্ষতল, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার জ্বলজ্বলে চোখের কালো মণি দৃশ্যমান। মহাপুরুষের কণ্ঠস্বর শিশুর কণ্ঠস্বরের মতো, কিন্তু খুব মন দিয়ে শুনলে সেই কণ্ঠস্বরে একজন মৃত্যুপথ যাত্রী বৃদ্ধের শ্লেষ জড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না, অথচ মনে হলো তাকিয়ে আছেন। মহাপুরুষ, বলো বৎস, তুমি কি জানতে চাও?
আমি অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? মহাপুরুষ: আমি কোনো প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি। তুমি প্রশ্ন করো। আমি: বিষাদ কি? মহাপুরুষ: আমি জানি না। আমি: আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? মহাপুরুষ: বিষাদ কি তাই আমি জানি না, কাজেই বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি? তুমি আরো প্রশ্ন করো। তোমার প্রশ্ন শুনে বড়ই আনন্দ বোধ হচ্ছে। আমি: আনন্দ কি? মহাপুরুষ: বৎস, আনন্দ কি তা আমি জানি না। আমি: আপনি জানেন এমন কিছু কি আছে? মহাপুরুষ: না, আমি কিছুই জানি না। বৎস, তুমি প্রশ্ন করো। আমি: আমার প্রশ্ন করার কিছু নেই, আপনি বিদেয়ী হন। মহাপুরুষ: চলে যেতে বলছো? আমি: অবশ্যই। বেটা তুই ভাগ। মহাপুরুষ: তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? আমি: হ্যাঁ। মহাপুরুষ: তাতে লাভ হবে না বৎস। তুমি বোধহয় জানো না, আমাদের মান অপমান বোধ নেই। কথোপকথন আরো চালানোর ইচ্ছে ছিল, চালানো গেল না। ফুফু এসে বললেন, এই, তুই বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? আমি বললাম, কথা বলছি। কার সঙ্গে বলছিস? মহাপুরুষের সঙ্গে। ফুফু অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুই সবসময় এমন রহস্য করিস কেন? তুই আমাকে পেয়েছিস কি? আমাকেও কি বাদলের মতো পাগল ভাবিস? তুই কি ভাবিস, বাদলের মতো আমিও তোর প্রতিটি কথা বিশ্বাস করব? আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ফুফু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, তুই একটা বিয়ে কর। বিয়ে করলে সব রোগ সেরে যাবে। বিয়ে করাটা ঠিক হবে না ফুফু। ঠিক হবে না কেন? যেসব রোগের কথা তুমি বলছো, সেই সব রোগ কখনো সারাতে নেই। যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না, আজীবন চিরকুমার থাকেন। বিয়ে করার পর যারা মহাপুরুষ হন, তারা স্ত্রী সংসার ছেড়ে চলে যান, যেমন বুদ্ধদেব। ফুফু হতচকিত গলায় বললেন, তুই আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন? আমি তো সব সময় তাই বলি। সে কি? আমার তো ধারণা ছিল আপনি করে বলিস। জি না ফুফু, আপনি ভুল করছেন। আমার খুব প্রিয়জনদের আমি তুমি করে বলি। আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা, তবুও আপনি আমার প্রিয়জন। সেই কারণে আপনাকে আমি তুমি করে বলি। এই তো এখন আপনি করে বলছিস। কই না তো, তুমি করেই তো বলছি। ফুফু খুবই বিভ্রান্ত হয়ে গেলেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি। মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্রও হচ্ছে বিভ্রান্তি। তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম। তার সঙ্গে প্রথম পরিচয় হয় শীতকালে, পৌষ কিংবা মাঘ মাস, কিংবা অন্য কোনো মাসও হতে পারে। তবে শীতকাল এইটুকু মনে আছে, কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, রূপার গায়ে হালকা লাল কার্ডিগান। প্রথমে অবশ্যই কার্ডিগানের দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে। স্কার্ফের রং গাঢ় সোনালী। কাপড়ে সোনালী এবং রূপালী, এই দুটি রং সচরাচর চোখে পড়ে না। হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে, কাপড়ে ধরে না। সোনালী রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলি মনে হচ্ছিল সোনালী। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায়। বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি। তবু ছায়াময় কোণ বেছে নিয়েছি, কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে। আমি তাকে চিনি, তার নাম জানি। সে যে ধবধবে সাদা গাড়িটাতে করে আসে, তার নম্বরও জানি। ঢাকা ভ 8782। শুধু আমি একা নই,
আমাদের ক্লাসের সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে। অনেকেই তার বাসায় গেছে। অতি উৎসাহী কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জল রং ছবি উপহার দিল। ছবিটার নাম বর্ষা। ছবির বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে কদম গাছের একটি নিচু ডালে হাত দিয়ে মেঘ মেদুর আকাশের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছবি। ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায়, তবে বাঁধাতে খরচ হলো ৫০০ টাকা। সেই টাকা আমরা সবাই চাঁদা তুলে দিলাম। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্যে চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়েই এদের সঙ্গে মেশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথা সময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে, যে ছেলে সাধারণত থাকে বিদেশে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো, মাথার স্কার্ফ খুলে ফেলে বলল, কেমন আছো? রূপাকে যেমন সবাই তুমি করে বলে, রূপাও তেমনি সবাইকে তুমি করে বলে। তার সঙ্গে দীর্ঘ ২ বছরে আমার কোনো কথা হয়নি, আজ হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আন্তরিক সুরে বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? রূপা বিভ্রান্ত হয়ে গেল। আমি আপনি করে বলবো তা সে আশা করেনি। তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো। সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা। তুমি করেই চালিয়ে যাই না আপনি ব্যবহার করে। বাংলা ভাষাটা বড়ই গোলমেলে, মাঝে মাঝেই তরুণ তরুণীদের বিভ্রান্ত করে। রূপা নিজেকে সামনে নিল, সহজ গলায় বলল, আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলবার জন্যে? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। আমি বললাম, বসো রূপা। রূপা বসতে বসতে বলল, অনেক দিন থেকেই আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা। কথা বলো? কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলে না? জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি। গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয়। তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল, তোমার কথা মোটেও ঠিক না। আমি সেজন্য তোমার কাছে আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো, হাত দেখতে পারো। অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা বলার দরকার নেই। সত্যি করে বলো, তোমার কি এ জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। রূপা বিরক্তিতে ভুরু কুঁচকে বলল, এসব আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো। সম্ভবত গাড়ির নাম্বার ঢাকা ভ ৮৭৮২। বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে দুহাত পুড়িয়ে ফেলেছিলে। রূপা চোখ তীক্ষ্ণ করে বলল, কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না ছাই? আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের সঙ্গে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেই জানে। তুমি আমাদের কারো কাছ থেকে শুনেছ, ঠিক না? হ্যাঁ, ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটা নদী আছে। নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না, নদীটা সত্যি আছে এবং আমার কোনো ক্ষমতা নেই যে তাও ঠিক না। কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে। কাকতালীয়ভাবে বলে ফেলেছ। আমাদের গাড়ি গ্যারেজে। সাইলেন্সার পাইপ নষ্ট হয়ে গেছে, সারাতে দিয়েছে।
এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে। কত আছে? ১০০ টাকার নোট আছে ২টা, একটা ২০ টাকার নোট, ১ টাকার নোট আছে ৭টা, কিছু খুচরা পয়সা। কত বলতে পারছি না। রূপা হাসি মুখে তাকিয়ে রইল। আমি বললাম, বাক্স খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি। তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারিদিকে এত সব সাধারণ মানুষ, এর মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না। রূপা গুনল এবং অবাক হয়ে বলল, কি করে হলো? কি করে তুমি বলতে পারলে? আমি বললাম, আমি জানি না রূপা। মাঝে মাঝে কাকতালীয়ভাবে আমার কিছু কথা মিলে যায়। আচ্ছা, আমি যাই। আমি উঠে দাঁড়ালাম। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। পরের ৩ মাস আমি ইউনিভার্সিটিতে গেলাম না। আমি জানি রূপা আমাকে খুঁজবে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। ৩ মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা, তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামা বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো। তারা কি খুব চমৎকার মানুষ? না, তারা পিশাচ শ্রেণীর। কি সব কথা যে তুমি বলো! সত্যি বলছি, আমার ৩ মামা, ৩ জনই পিশাচ। তবে একজন মারা গেছেন। এখন ২ জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা-মার কথা বলো। মার কথা বলতে পারবো না। তেমন কিছু জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ। তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন সব অদ্ভুত কথা বলো কেন? কি করব বলো? আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ, জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা আমার সব সময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে বাবা হইচই শুরু করবেন। তুমি কি সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো। তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো? যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো। আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা। আমি গেলাম না। আবারও মাসখানেকের জন্যে ডুব দিলাম। কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটা চিঠি লিখতে ইচ্ছা হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা, তুমি কেমন আছো? সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য। সেই চিঠির উত্তরে রূপা খুব রাগ করে লিখল, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি? কেন এমন করো? তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে আবার কি সব যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা
রূপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্যে সারাদিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে যায়। একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে, তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুণীটি আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এই সব কথা রূপাকে বলার কোনোই অর্থ হয় না, বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে, আমি কখনো যাই না। আমাকে তো আর 10টা সাধারণ ছেলের মতো হলে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন গন্তব্যে যে যাত্রা, তার কোনো শেষ থাকার তো কথাও নয়। এতক্ষণ শুনছিলে হুমায়ুন আহমেদের লেখা ময়ূরাক্ষী গল্পের শেষ পর্ব। গল্পটি হিমু সমগ্র প্রথম খণ্ড থেকে নেওয়া। কেমন লাগলো তোমাদের গল্পটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আবার আসবো অন্য একটি সুন্দর গল্প নিয়ে। ভালো থেকো সবাই। আজ আসি।